রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মেয়ের সম্পদ তার মায়ের 4 গুণের বেশি। উচ্ছেদ হল সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। বান্ন শতাংশ এসএমই উদ্যোক্তা এখনও ব্যাংক ঋণ সুবিধার বাইরে। উন্নয়নের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। সরবরাহ সংকট না থাকলেও বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। ডিমের দামও অস্বাভাবিক। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বহুল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বড় মেয়ের সম্পদের পরিমাণ তার মায়ের 4 গুণের বেশি। আলাদা আয়কর নথিতে মা মেয়ের মোট সম্পদ 52 কোটি টাকা দেখানো হলেও বাস্তবে আরও বেশি বলছেন বিশ্লেষকরা। 5টি কোম্পানিতে মেয়ের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে, তবে মা মেয়ের আয়কর নথিতে মিলেছে নানা অসঙ্গতি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। বিদেশের মাটিতে নিজের পরিচয় দেন মেকআপ আর্টিস্ট। আয় বলতে এইটুকুনি, বৈধ পথে বিদেশে টাকা নেয়ার কোনো তথ্যও নেই। অথচ তার চালচলন, জীবনযাপন ধনাঢ্য ব্যক্তিদেরও হার মানায়। 32 বছর বয়সী এই যুবতী ফারজানা রহমান ইপসিতা, মতিউরের প্রথম স্ত্রীর বড় মেয়ে। নেট দুনিয়া এরই মধ্যে বিস্মিত হয়েছে তার কানাডার গাড়ি বাড়ির ছবি দেখে। তবে দেশের সম্পদের তথ্য আরও অবাক করার মতো। আয়কর নথিতে 5 কোম্পানিতে 7 কোটি টাকা বিনিয়োগের তথ্য আছে। নরসিংদী, গাজীপুর, ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা। ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে ঋণ, ভাইকে দেয়া ধার বাবদ ইপসিতার সম্পদ 22 কোটি টাকা। অলংকার, ফার্নিচার ও নগদ মিলিয়ে আছে 2.25 কোটি। অন্যদিকে ব্যাংকে ঋণ 2 কোটি টাকা। সেই হিসেবে সম্পদ 42 কোটি টাকা। নরসিংদীতে হেবাসূত্রে 1.5 একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা থাকলেও দাম উল্লেখ নেই। রাজধানীর বসুন্ধরায় 30 থেকে 40 কোটি টাকা দামের 7 তলা বাড়িসহ 5 কাঠা জমির দাম দেখিয়েছেন মোটে 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং সহ 1,500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরেছেন মাত্র 60 লাখ। এটা দুর্ভাগ্যজনক হলেও যে পদ্ধতিটা সরকারের নেওয়া উচিত সেটা হচ্ছে যে দুদকের মাধ্যমে একটা নির্মোহ একটা তদন্ত করানো এবং সেটার মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত করায়। ইপসিতার মা লাকির আয়কর নথিতে সম্পদ আছে 12 কোটি টাকার। বিপরীতে ব্যাংক ঋণ 2 কোটি টাকা। কোটি টাকার পাজরে চড়লেও নথিতে লাকির নিজস্ব গাড়ির কোনো তথ্য নেই। তবে গাড়ির বিপরীতে সম্পদ মূল্য দেখানো আছে 3.25 লাখ টাকা। গ্রামে এমন প্রাসাদসম অট্টালিকা থাকলেও আসবাবপত্রের দাম মাত্র 75,000 টাকা। 1.5 একর জমি হেবাসূত্রে পাওয়া, এ কারণে দাম ধরা হয়নি। মিরপুরে একই ভবনে 4টি ফ্ল্যাটের মালিক, তবে তা হেবাসূত্রে পাওয়া। আবার মেয়ে ইপসিতা মাকে দিয়েছেন কোটি টাকা উপহার। আয়কর নিবন্ধন নম্বর TIN নিতেও চালাকি করেছেন লাকি। টিনে ভুয়া ঠিকানা দিয়েছেন। শিক্ষিকা থেকে রাজনীতিক বনে যাওয়া এই নারী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে উচ্ছেদ করা হলো মোহাম্মদপুরের সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল ও এই স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, জানিয়েছে ডিএনসিসি। বলেছে, খালের সীমানার 30 ফুটের মধ্যে থাকতে পারবে না কোনো স্থাপনা। উচ্ছেদ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি সাদিক এগ্রোর মালিকের। কোটি টাকার গরু কিংবা 15 লাখ টাকার ছাগল, বারবার আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। শুধু এবছরই নয়, 2021 সালে জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা গরু আনায় বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে এই এগ্রো। বছরখানেক আগেও যেখানে পশু রাখা হতো সেখানে এখন বসতি। অভিযানের খবর পেয়ে নিজেরাই সরে যায়। আমি এই জায়গায় 3 মাস হবে, নতুন ঘর, এই যে আমার মেয়ে আর আমি থাকি। আমার নোটিশ কিন্তু এইবারে নোটিশ দেওয়া হয় নাই। দীর্ঘদিন ধরে আরো মানুষ থাকতেছে, পরে আমি এই 4 মাস ধরে উঠেছি লোন উঠাইয়া, গাছগাছালি পরিষ্কার করে সমান করছি, এখন সবাই চোখ পড়ে গেছে। সাদিকের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ বহুদিনের। কয়েকবার নোটিশও দেওয়া হয়, এরপরও সরেনি তারা। তবে এসব অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। উল্টো সাদিক এগ্রোর পক্ষে সাফাই দিলেন। সিটি কর্পোরেশন ডিমার্কেশনটা, সে ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক এগ্রো ফার্মটা নেই। সাদিক এগ্রো ফার্মটা, যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে।
বৃহস্পতিবার সকাল 10টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা 12টায়। ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, খাল দখল করেছে সাদিক এগ্রো। হাইকোর্টের আদেশ অনুযায়ী খালের সীমানার 30 ফুটের মধ্যে কোনো স্থাপনা থাকবে না। স্পটে যে আছে আমি তাকেই তো নোটিশ করব, যে আমার খাল ভরাট করছে। সাদেক এগ্রো এখানে বর্জ্য ফেলছে নদীতে, সাদেক এগ্রো এখানে হচ্ছে যে পানি দূষণ করছে, মাটি ভরাট এখানে হচ্ছে গরুর ব্যবসা, আমরা তাদেরকে নোটিশ করেছি। সাদেক এগ্রোর বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। উচ্ছেদ অভিযান নিয়ে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিকে চাঙা কর্মসংস্থান বাড়াতে এসএমই খাতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পর্যাপ্ত ও সময় মতো ঋণ না পাওয়া এ খাতের উদ্যোক্তাদের প্রধান সমস্যা। প্রায় 52% এসএমই উদ্যোক্তা এখনও ব্যাংক ঋণ সুবিধার বাইরে রয়েছেন। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্তমানে দেশের 2 কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমই খাতের। তবে এখনও এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা অর্থায়ন। উৎপাদন শিল্প জরিপ অনুযায়ী দেশের অতি ক্ষুদ্র শিল্প কারখানার 48%-এর ব্যাংক ঋণ রয়েছে। বাকি 52% কারখানার মালিক নিজের টাকায় বিনিয়োগ করেছেন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। ব্যাংকাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ দিতে আগ্রহী হয় না। লোনগুলো দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হতে হবে ব্যাংকগুলোকে। সবাই সব জানি আমরা, কার টাকা দরকার, ব্যাংকের লোন দেওয়া দরকার, এভরিবডি নোজ দিস, কিন্তু এটাকে মিলনটা হচ্ছে না। সেই মিলনটা হওয়ার জন্য প্রথমত ব্যাংকের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা এই সেক্টরে যাবই। অর্থনীতিকে চাঙ্গা ও কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ খাতের উন্নয়নে অর্থায়ন আরও সহজ করা জরুরি বলছেন উদ্যোক্তারা। বাংলাদেশে জুট হচ্ছে, লেদার হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, আদার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যেই সুযোগটা আমরা নিতে পারছি না। এই পাড়ার যে চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তাগুলো দরকার। এসএমইগুলোকেও যেগুলো একটু বেটার পারফরমেন্স করতে পারে তাদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে এক্সপোর্টের জন্য আমরা যদি রেডি করতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিংস আসা সম্ভব। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 27%, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় দেশে মোট যত ঋণ দেয়া হয়েছে তার মাত্র 10% পেয়েছে এ খাত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি ও এসএমএস-এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে তেজগাঁওয়ের এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুর জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে আগেও 10,000 টাকা জরিমানা করা হয়, কিন্তু আজও একই অপরাধ করা হচ্ছিল। এমন তথ্য প্রমাণের ভিত্তিতে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী আরও কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে এসএমএস-এর মাধ্যমে বাজার দর ঠিক করে, যা আইনত দণ্ডনীয়। এসএমএস-এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন 2012-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ। একটা ছবিতে আমরা দেখলাম যে মত বিনিময় সভা করছেন, লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা। সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম, এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এগুলো দুঃখজনক বিষয়। এই সকল অপরাধে এই একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিকে বাজারে সংকট না থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। খুচরা বাজারে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে 65 টাকা কেজি দরে। টিসিবির হিসাবে মাত্র 1 মাসেই আলুর দাম বেড়েছে 10% পর্যন্ত। স্বাভাবিক হয়নি ডিমের দামও। কোরবানির ঈদের আগে থেকেই বাড়তে শুরু করেছিল আলুর দাম। ঈদের পর তা এখন নাগালের বাইরে, যদিও বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, খুচরা বাজারে তা 65 থেকে 70 টাকা। বাড়তি দামের জন্য পরিবহন খরচকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি সরকারি নজরদারি নেই বলেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের বেঁধে গাড়ি টাড়ি আসে নাই, গাড়ি ভাড়া বেশি আসলে এই জন্য দাম বেড়ে গেছে।
15,000 টাকার গাড়ি ভাড়া 30,000 টাকা এই কুরবানির ঈদে। বা চাকরিজীবী আমাদের ক্ষেত্রে সীমিত একটা ইনকাম আছে, এর ভেতরে চলতে হয়। আর বাড়তি যদি জিনিসপত্রের দাম দিয়ে কিনতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। স্বস্তি নেই ডিম কিনতেও। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। আড়তে অভিযান চালিয়েও সুফল মিলছে না। ইনকাম যতটুক তার থেকে মানে খরচা আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে দাবি তদারকি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ডিমের বাজার অস্থির ওই একই কারণ, এবং সেই জায়গায় আমরা কিন্তু ইতিমধ্যেই সরকারের যারা আছে, বিশেষ করে লাইভস্টক মিনিস্ট্রি সহ যারা কনসার্ন আছে তাদেরকে আমরা জানিয়েছি, এবং এই বছরও আমি আশা করছি যে আমাদের এই অভিযানের ফলে এবং মঙ্গলবারের যে আমরা মিটিং ডেকেছি এই মিটিংয়ের পরে আমাদের ডিমের বাজারের যে প্রবলেমগুলো আছে সেটা দূর হবে এবং দামটা হয়তো আপনার নাগালের মধ্যে চলে আসবে। ডিম আলুর দাম নাগালে রাখতে আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনার পরও দেশে নকল ডায়াবেটিস স্ট্রিপ বিক্রি ঠেকানো যাচ্ছে না। কারসাজি রোধে কঠোর অভিযানের হুঁশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন সংস্থাটির মহাপরিচালক। নকল ওষুধ ও কিট বেচাকেনার বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পরও নকল ওষুধ বিপণন ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। এজন্য ওষুধ প্রশাসন ও বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের সহযোগিতা দরকার। নকল ওষুধ বিক্রি বন্ধে রেজিস্ট্রার ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে নকল ওষুধ বিক্রির অপরাধে কেবল দোকান মালিককে শাস্তি না দিয়ে ফার্মাসিস্টকেও শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। যে প্রোডাক্টগুলো বিক্রি করবে সেটি প্রোডাক্টটা অথেন্টিক কিনা এটা নিশ্চিত হয়ে বিক্রি করতে হবে, নাহলে আমরা যদি যেখানে পাবো আমরা সেই ফার্মেসির বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেব। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে মাত্র অর্ধেক বাস্তবায়ন হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যার হার 57.54%। এটি গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরের এডিপিতে 1,647 প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে 2,54,391 কোটি টাকা। প্রথম 11 মাসে 58 মন্ত্রণালয় ও বিভাগের তত্ত্বাবধানে থাকা এসব প্রকল্পের বিপরীতে খরচ হয়েছে 1,46,375 কোটি 50 লাখ টাকা। 10 মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বাস্তবায়ন হার 96.85%। অপরদিকে এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থার 11 মাসে বাস্তবায়ন মাত্র 30.3%, অর্থাৎ 600 কোটি 91 লাখ টাকা বরাদ্দের মধ্যে ইসি এই সময়ে খরচ করেছে মাত্র 180 কোটি টাকা। শ্রমখাত সংস্কারে সহায়তা করতে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। বৃহস্পতিবার লা মেরিডিয়ান হোটেলে প্রকল্পটির উদ্বোধন করা হয়। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। আগামী 4 বছরে $2.47 লাখ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের শ্রমখাত সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করবে প্রকল্পটি। আর এই সংস্কার সুশাসন, মৌলিক নীতি ও কর্মক্ষেত্রে শ্রমিক অধিকার সুরক্ষা সহ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রামে সরকারি 27 মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে 124 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। চিঠির পর চিঠি দিয়েও এসব বকেয়া আদায় করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ইতোমধ্যে কয়েক দফায় কয়েকটি প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন করে বিল পরিশোধে তাগাদা দেওয়া হয়েছে। বাজেট না থাকায় বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সরকারি বিভিন্ন সংস্থার বকেয়া বিল তুলতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। তালিকায় নাম নেই এমন সংস্থাই যেন খুঁজে পাওয়া যায়। আছে রেলওয়ে, পুলিশ, স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ নানা দপ্তরের নাম।
সব মিলে ২৭টি মন্ত্রণালয়ের কাছে বকেয়া পড়েছে ১২৪ কোটি ৬৫ লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি ৭১ কোটি টাকা বিল বাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। শুধু সিটি কর্পোরেশনের কাছেই পাওনা ৬৩ কোটি টাকার বেশি। সবচেয়ে কম ৬৯,০০০ টাকার মতো বকেয়া বিল রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাজেট ঘাটতির কারণে বিদ্যুৎ বিল পরিশোধে দেরি হচ্ছে। বকেয়ার কথা বলছে, তারা লাইন কাটছে, স্বাভাবিক তাদের উপরে সংস্থার উপর বকেয়া এখানে প্রেশার থাকবে। আমরা ধীরে ধীরে, আপনারা দেখলে এটা মুখের কথা নয়, কাগজপত্র দেখবেন যে আমরা বকেয়া বিলগুলি বিগত সময়ের বিলগুলি পরিশোধ করে আমরা বিদ্যুৎ বিভাগে যাচ্ছি। এই নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে পারি নাই, সেই জন্য ওনাদের ইউজুয়াল প্রসিডিউর হিসেবে ওনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন। আমাদের যে বিদ্যুতের বাজেট ঘাটতি যেটুকু আছে সেটুকু পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিপুল বকেয়ার কারণে চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সংকটে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। সমস্যা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ বিলের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেছে তারা। 2 দফায় বিদ্যুতের দাম বাড়ছে, কনজামশনে বিদ্যুতের ব্যয় বেড়ে গেছে, যার ফলে আগের সেই বাজেটের মধ্যে তাদের কেউই ঠিক রাখতে পারে না, যার ফলে প্রত্যেকেরই বিদ্যুতের এই বিদ্যুৎ খরচটা বেড়ে গেছে। বিদ্যুৎ খরচ বাড়ার কারণে আসলে এই বাজারের সংকট। বকেয়া পরিশোধের জন্য গেল 2 মাসে রেলওয়ে ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও কয়েক ঘন্টা পরই তা পুনরায় চালু করে বিদ্যুৎ বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 52 পয়েন্ট, লেনদেন হয় 705 কোটি টাকার শেয়ার। এ সময় দর বেড়েছে 61 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 163 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 31 মিনিটে প্রধান সূচক বাড়ে 53 পয়েন্ট। এরপর সূচক কমলেও দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 52.68 পয়েন্ট, অবস্থান করছে 5355 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 705 কোটি 83 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 100 কোটি টাকা। হাত বদলে অংশ নেয়া 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 61 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 246টির, কমেছে 99টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম পূবালী ব্যাংক, দ্বিতীয় ইউনিলিভার কনজিউমার কেয়ার, তৃতীয় অবস্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, দ্বিতীয় বিডি ল্যাম্পস এবং তৃতীয় অবস্থানে ওয়াটা কেমিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 163.66 পয়েন্ট, অবস্থান করছে 15,088 পয়েন্টে। লেনদেন হয়েছে 115 কোটি 92 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।